দেখছেন ওঙ্কার বাংলায় টেলি ক্যানভাস, চিত্র শিল্প ছবি ক্যানভাস, এই নিয়ে আমাদের এই বিশেষ অনুষ্ঠান। আমি মেঘা রয়েছি আপনাদের সঙ্গে, আর এই মুহূর্তে আমরা রয়েছি একাডেমি অফ ফাইন আর্টসের ওয়েস্ট গ্যালারিতে। আমাদের সঙ্গে আজকেও অতি অবশ্যই রয়েছেন একজন শিল্পী, এবং পাশাপাশি তার কাজ সামনে কিছুটা হয়তো পেছনে দেখতেও পাচ্ছেন। অসাধারণ কাজ নিয়ে কথা হবে, শিল্পীর সাথে অনেক গল্প হবে, আড্ডা হবে। আর ওই যে আপনারা যেটা সবচেয়ে বেশি পছন্দ করেন, ছবির গল্প, সেই ছবির গল্প শোনা হবে। তাই এত ইন্টারেস্টিং এপিসোড যখন হতে চলেছে, এপিসোডে শেষ অবধি কিন্তু আপনাদেরকেও থাকতে হবে। আমি এখন আমাদের আজকের অতিথি আর্টিস্ট সুদীপ্ত অধিকারীকে ওঙ্কার বাংলার পর্দায় স্বাগত জানাচ্ছি। নমস্কার দাদা। আমি শুরুতেই যে প্রশ্নটা করব, অন্য কথাবার্তায় যাওয়ার আগে, এই যে এক্সিবিশনটা হচ্ছে, এখানে বেশ পার্টিকুলার একটা ধাঁচের কাজ খুব বেশি দেখছি। এই এক্সিবিশনটার ব্যাপারে একটু দর্শকদের যদি বলে দেন। মিহিকা, প্রথমেই ধন্যবাদ আসার জন্য, কথা বলার জন্য। আর আমার কথা একসাথে এত মানুষের কাছে পৌঁছবে, আমার কথা মানে আমার ছবির কথা, আমার ভাবনার কথা, এটা এর থেকে বড় প্রাপ্তি পাওনা কিছু হতে পারে না। দ্বিতীয়ত, এক্সিবিশন সম্বন্ধে যেটা আমি বলতে চাই, একাডেমি অফ ফাইন আর্টস আমাদের সকলের কাছে মন্দিরের মতো। ছবি আঁকার জগতে যারা আছি, তো এখানে এই মুহূর্তে আমার একক প্রদর্শনী চলছে। গত 12ই জুলাই থেকে শুরু হয়ে আগামীকাল 18ই জুলাই পর্যন্ত এটি রয়েছে। এবারের এক্সিবিশনের যে প্রদর্শনী আর কি, তার নাম যেটা দিয়েছি সেটা হচ্ছে হ্যাপিনেস। হ্যাপিনেস দেওয়ার কারণটাও এটা যে নিজে যেহেতু খুশির ছবি, আনন্দের ছবি আঁকতে ভালোবাসি। আমাদের জীবনে তো দুঃখ কষ্টের শেষ নেই। প্রতিদিন ঘুম থেকে উঠে দাঁত মাজতে মাজতে আর রাত্রিবেলা শুতে যাওয়া পর্যন্ত প্রচুর দুঃখ কষ্ট স্ট্রেস এই নিয়ে আমরা বেঁচে থাকি, প্রতিটা মানুষ তার মতো করে। আর সেখানে যখনই আমাদের জীবনে কোনো সমস্যা আসে, কোনো আমাদের প্রবলেম তৈরি হলো, হতেই পারে প্রত্যেকের লাইফে, বেঁচে থাকলেই প্রবলেম, তো সেই প্রত্যেকটা প্রবলেম কিন্তু আমরা আমাদের মতো করে ফেস করি, আমরা সেটাকে সামনাসামনি করি, সেটার সাথে লড়াই করি। কিভাবে লড়াই করি? একটা কিছুর আশায়, সেটা হচ্ছে এই সমস্যাটা মিটে যাবে। আর মিটে গিয়ে যেটা আসে সেটা কিন্তু মনের শান্তি, খুশি, আনন্দ। কান্না তো কোনোদিন চাওয়ার হতে পারে না, মুখ বেজার করে বসে রইলাম সেটা কোনোদিন চাওয়ার হতে পারে না। একটা খুব স্বাভাবিক মানুষের জীবন, যেটা সুস্থ স্বাভাবিক জীবনে হাসি থাকবে, আনন্দ থাকবে। তো ওই পার্সপেক্টিভেই আমার ছবি আঁকার চেষ্টা, আমি সেই ধরনের ছবি আঁকার চেষ্টাও করে থাকি। তো এবারের এক্সিবিশনে মূলত যেহেতু আমি প্রকৃতি নিয়ে কাজ করি, ভালোবাসি প্রকৃতি নিয়ে কাজ করতে, সেটাই কাজ করেছি এবারে। কিন্তু ন্যারেশনটা ওটাই রেখেছি, হ্যাপিনেস। তো এখানে নর্মালি আমরা যখন কোনো এক্সিবিশনে আপনারা দেখবেন, প্রতিটি ছবির তলায় তার টাইটেল, মিডিয়াম, সাইজ এরকম দেওয়া থাকে। এইবারের ক্ষেত্রে আমি একটু অন্যরকম ভাবলাম যে একটু স্বাধীনভাবে ছবিগুলোকে রেখে দেওয়া যাক। যে ক্ষেত্রে কোনো ছবির নিচে আপনি টাইটেল, মিডিয়াম সাইজ কিছুই দেখবেন না। কারণ প্রত্যেকের ন্যারেশন, প্রত্যেকের একটাই বক্তব্য, সেটা হচ্ছে হ্যাপিনেস। বেশ, এই ছবির গল্পে কিন্তু আমরা ডিটেলসে যাব, তবে তার আগে আরেকটু বেশ অনেক কিছু জানার আছে, সেগুলো একটু জেনে নিই। এক্সিবিশন এবারের, সেখানের ছবি আঁকার পেছনের চিন্তা, এসব নিয়ে তো মোটামুটি একটুখানি কথা হলো, কিন্তু যে প্রশ্নটা না করলে নয়, আজকে একাডেমিতে এক্সিবিশন, সোলো এক্সিবিশন, কিন্তু এই রাস্তাটা তো অনেক লম্বা, শুরুটা তো অনেক আগে হয়েছিল। সেই শুরুটা কিভাবে হয়েছিল? শুরুটা হয়েছে, আমার বড় হয়ে ওঠা অ্যাকচুয়ালি হাওড়া, শিবপুর এরিয়া। বাড়ির পাশে বোটানিক্যাল গার্ডেন ছিল। তো বাবা মা ভালো ছবি আঁকতেন, তো ওনারা কেউই প্রফেশনাল আর্টিস্ট এরকম না। বাবা গ্রুপ থিয়েটারে ছিলেন। তো এই যারা থিয়েটার জগতের মানুষ, স্পেশালি গ্রুপ থিয়েটারে, এরা তো মোটামুটি সব কিছু পারে। তো বাবা মা দেখে দেখে নিজের মধ্যে একটা ইন্টারেস্ট গ্রো করে, বা ছবি আঁকাটা বেশ মজার। কিন্তু পড়াশোনার একটা চাপ থাকে। তো ছবি আঁকা নিয়ে কেরিয়ার এগিয়ে যাওয়ার ক্ষেত্রে যেটা ঘটে, সেটা আমার সঙ্গে সেরকম হয়নি। ছবি আঁকাটা শুরু হয়েছিল এবং শখ হিসেবে, বাড়িতে হিসেবে ওইটুকুই হয়েছিল। মানে সেটা বাবা মা পড়াশোনা নিয়ে এতটাই স্ট্রিক্ট ছিলেন যে পাড়ার ড্রয়িং স্কুলে যে সবাই শিখতে যায়, আমার পক্ষে সেটাও সুযোগ হয়নি। কিন্তু ওই যে বলে না, নেশা ভালোবাসা এমন একটা জিনিস, সেটা চলতেই থাকে। তো সেই জায়গা থেকে নিজের মতো আঁকাআঁকি করতাম। আর ছোটবেলায় যেটা হয়, মানে সেই চেষ্টা করছি, ভুল হচ্ছে, তাতে কি যায় আসে, আবার করছি। কারণ বেসিক কারণটা ছিল ভালো লাগতো, মজা লাগতো।
দ্বিতীয়ত খুব নিম্ন মধ্যবিত্ত বাড়ির মানুষ, তো সেখানে ছবি আঁকার প্রচুর অ্যারেঞ্জমেন্ট রয়েছে, সেরকম কোনোদিনই ছিল না। আর ওই তো আমি আঁকতাম, আঁকার কোনো ডান দিক বাদিক ছিল না। ছোট বয়সে তখন স্কুল কলেজে মানে এরকম 7-8 এরকম পড়ি। আর বাড়ির পাশে গার্ডেন ছিল। এখন যেমন বোটানিক্যাল গার্ডেন ঢুকতে গেলে টিকিট লাগে, তখন এসব ছিল না। আর আমরা যেহেতু পাশেই থাকি, গঙ্গার ধারে, পুকুরের পাড়ে, বটগাছের নিচে এরকম ঘুরেই বেড়াতাম সারাদিন। তো তখন অভ্যেস ছিল একটা জাস্ট ড্রয়িং খাতা আর একটা নটরাজ পেন্সিল। আর সারাদিন ধরে ওই গার্ডেনের ভেতরে গুলো এখনো দেখবেন প্রচুর ল্যান্ডস্কেপ রয়েছে, ভীষণ সুন্দর। আপনি যদি একটুখানি অ্যাঙ্গেলটা খুঁজে নেন, অসম্ভব ভালো জায়গায় কাজ করে। বিভিন্ন রকম গাছ, তাদের শেপ, তাদের আকৃতি, তাদের সব কিছু অসাধারণ। অভ্যেস ছিল বসে বসে করা। কিন্তু সময়ের সাথে যেটা ঘটে, পড়াশোনা তার মতো করে এগোয়, জীবনের কেরিয়ার যেটা হয় সেটা সেই মতো করে এগোয়। তো আমার অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ড হার্ডকোর মার্কেটিং, সেলস অ্যান্ড মার্কেটিং। তো পরবর্তীকালে মার্কেটিংয়ের চাকরিতে ঢুকেও যাই, এবং মার্কেটিংয়ের ক্ষেত্রে আমার খুব, আজকে এই যে বলছিলে যে রাস্তাটা অনেক দূর, সেটা খালি ছবি আঁকার ক্ষেত্রে না। ইনিশিয়ালি মার্কেটিংয়ে যখন চাকরি করতাম, ভারতবর্ষ ঘুরতে হয়েছে, স্পেশালি ইস্টার্ন রিজিয়ন পুরোপুরি ঘুরতে হয়েছে, গলি গঞ্জ, গ্রাম, শহর। তো যখন যেখানে তার অনেকটা সময় আমার কেটেছে ঝাড়খণ্ড, উড়িষ্যা, নেপাল, নর্থ ইস্ট, এই জায়গাগুলো আর কিছু থাক না থাক প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। আর আমার যেটা এখনো সেই অভ্যেস, আউটডোর করা, যেটা আমরা বলি না বাইরে বসে ছবি আঁকা, আগেও খুব বেশি যে করতাম তা নয়, এখনো খুব কম করি। কোনো এক দাদা ছোটবেলায় বলেছিল আমার, যে ছবি আঁকতো, যে শোন, আগে ভালো করে দেখতে থাক, আঁকাটা পড়ে। সেই অভ্যেস এখনো রয়ে গেছে, এখনো মাঝে মধ্যে বেড়াতে চলে যাই। তো সেখানে গিয়ে কিন্তু ছবি আঁকি না খুব একটা, মন ভরে দেখি, ভালো করে হাওয়া খাও আর দেখতে থাকো। মানে আমার লজিকটা অনেকটা এরকম, যদি আমায় গাছ আঁকতে হয় একটা, প্রথমে আমি গাছ আঁকবো না। আমি প্রথমে 2 ঘন্টা 3 ঘন্টা ধরে খালি গাছ দেখে যাব। যত রকম গাছ হয়, সেটা নারকেল গাছ হোক, আম গাছ হোক, জাম গাছ হোক, সেগুন গাছ হোক, শাল হোক, যত রকম গাছ দেখতে থাকো, দেখতে থাকো। এতে না কিছু, আমি নিজেটা যেটা মনে হয়েছে, এতে না মনটা তৈরি হয়ে যায়। মনের মধ্যে তখন খালি গাছই গাছ। এই অনেকক্ষণ দেখার পরে গাছময় যখন হয়ে গেছে মনটা, তখন খাতা পেন নিয়ে বসলে না, আমাকে আর কিছু করতে হয় না। ও মন তার নিজের চালনায় মানে হাত থেকে আঙুল থেকে ছবিটা এমনি বেরিয়ে চলে আসে। মানে ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং এবং সত্যি কথা বলতে খুব সুন্দর। এই যে শিল্পীর প্রকৃতির সাথে একাত্ম হয়ে যাওয়া এবং সেখান থেকে মৌলিক শিল্পের জন্ম, এর পরে বোধহয় খুব বেশি কিছু এই নিয়ে প্রশ্ন করা সাজে না। তবু একটা ছোট্ট প্রশ্ন করি, তাহলে কি ছবি আঁকার ক্ষেত্রে ল্যান্ডস্কেপ বা প্রকৃতি সবচেয়ে পছন্দের জোনার? ভীষণ। মানে কোথাও গিয়ে না, আমরা যারা মানুষ, আমি মনে করি এই সব কিছু, ইভেন চেয়ার টেবিল আলমারি, সব কিছুই প্রকৃতির অংশ। আমরা পড়েছি সেই পঞ্চভূত, ক্ষিতি অপ্তেজ মরুদ্গম। তো ওখান থেকেই সৃষ্টি সব কিছু, প্রতিটা জিনিস বাইনা কোথাও না কোথাও থেকে। একটা মেটালের কিছু হলেও সেটাও তো কোথাও না কোথাও মেটালটা এসেছে। তো এই যে পঞ্চভূত থেকে আসছি, আবার আমরা নিজেরা যারা আমরা জৈবিক যারা আছি আর কি, যাদের আমাদের প্রাণ আছে, আমরাও ঘুরে ফিরে সেই রিসাইক্লিং এর মতো আবার ওখানেই মিশে যাচ্ছি। তো এই আসা যাওয়ার মধ্যেখানে নিংড়ে পড়ে থাকছে কি? প্রকৃতি, সেই ক্ষিতি অপ্তেজ মরুদ্গম। তাহলে পরম সত্য যদি আমাদের খুঁজতে হয়, পরম সত্য আমি জানার কে বলে, চল তুই কে ভাই পরম সত্য বোঝা। বাট হ্যাঁ, মানে নিজের মধ্যেই বসে এটা মনে হয় যে রয়েছে কি পড়ে, তাহলে রয়েছে ওই প্রকৃতি, ওখান থেকেই সব সৃষ্টি, সব শেষ ওখানে। তো তাহলে বাকি যারা ফিগারেটিভ কাজ করছেন তারা কি ভুল? না, তারাও ভুল নয়, সেটাও আমি মনে করি প্রকৃতিরই অঙ্গ। তো আমি হয়তো উৎস, প্রকৃতি তো উৎস, আমি হয়তো উৎসের সন্ধানে চেষ্টা করে যাচ্ছি। তো সেই জায়গা থেকে পাহাড়, জল, নদী, সমুদ্র ওরাই ভালো। আচ্ছা, একটা প্রশ্ন, এইটা একেবারে না করলে বোধহয় সব কথাবার্তা ইনকমপ্লিট থাকবে। মার্কেটিংয়ের কাজ মানে প্রচণ্ড তো কাজের চাপ, সেই সব কিছু সামলে এই ছবি আঁকার চর্চাটা চালিয়ে যাওয়া এতদিন, এর পেছনে রহস্যটা কি, ম্যানেজ কিভাবে হয়? আচ্ছা, এবার এটা কথা হচ্ছে,
ছোটবেলায় না মনে আছে অনেক মানুষের বদভ্যাস থাকতো, কিছু ম্যানিয়া বলতে, আমারও ছিল, খালি প্রণাম করা ঠাকুর দেখলে একবারে হতো না, দুবারে হতো না, 5 বার ধরে করতাম। তো অ্যাকচুয়ালি এটা ম্যানিয়া কথাটা বদ অভ্যাস হিসাবে আমরা এটা ইউজ করে থাকি, বাট আমার ক্ষেত্রে হয়েছিল ছবি আঁকাটা অভ্যেস হয়ে গেছিল, এবার সেটাকে বদ অভ্যাস বলে বদ অভ্যাস। হ্যাঁ, পড়াশোনা না করে ছবি আঁকছি, বা আমার গুছিয়ে ঠেকাচ্ছে, আবার অঙ্ক করতে দিয়েছে, আমি বলবো ছবি আঁকছি, যা হয় আর কি। ছোটবেলা সবাই কম বেশি এটা ফেস করেইছে। এটা হচ্ছে একটা। আর দ্বিতীয় প্রশ্ন যেটা ছিল, যেটা মেন প্রশ্ন, সেটা হচ্ছে মানে মার্কেটিং এর কাছ থেকে কি করে ছবি মানে অসুবিধা হয় কি। একটা কথা না আমি সবাইকে বলছি, আমার ধারণা যারা দর্শক রয়েছেন তাদের মধ্যে অনেকেই আছেন সেলস আর মার্কেটিং এ রয়েছেন। আচ্ছা, সেলস আর মার্কেটিং জিনিসটা কিন্তু একটু আলাদা, দুটোকে একসাথে করে লাভ নেই। সেলসটা অনেকটা হার্ডকোর, মার্কেটিংটা বেসিক্যালি একটু ইনোভেটিভ, মানে ইউ নিড টু প্লে ইউর ব্রেন অ্যান্ড হোয়াট এলস ইউ ক্যান ডু। যে নতুন করে ভাবনা চিন্তা, মানে একটাই নাক আমি কতভাবে আর ধরতে পারি, ঠিক আছে না, এইভাবে ধরছি, লোকে জেনে গেছে, তাহলে আমাকে একটু ঘুরিয়ে ধরতে হবে। সো এইগুলোকে আমরা ইনোভেশন বলি বা ক্রিয়েটিভিটি বলি। তো বেসিক্যালি যারা মার্কেটিং এর টিপিক্যাল কাজ করেন, শুধু মার্কেটিং না, মার্কেটিং এ আছেন, মিডিয়াতে আছেন, যেখানে ইনোভেশনের প্রয়োজন, এমন কোনো ছেলে মেয়ে, ভদ্রলোক ভদ্রমহিলা মানুষ যেই থাকবেন, আঁকা, লেখা, কালচারাল অ্যাক্টিভিটিগুলো তার মধ্যে আছেই আছে। আমি এতটাই শিওর হয়ে থাকি যে কেউ একজন মার্কেটিংয়ে কোনো ছেলে ব্যক্তি, মেয়ে হয়তো চাকরি করে, তার বন্ধুরাও হয়তো জানে না সে ছবি আঁকে বা কবিতা লেখে, কেউ জানে না। আমি শিওর করে বলতে পারি, যখন কেউ থাকে না, কাউকে হয়তো সে বলেনি, কিন্তু বাড়িতে একা সে করেই। কারণটা হচ্ছে এই ইনোভেশন বা কালচারাল ব্যাপারটা না মার্কেটিং জবের একটা পার্ট। যারা মিডিয়াতে আছে তারাও তাই, কারণ ওইটা ছাড়া তুমি ওই কাজটা করতেই পারবে না। তো সেই জায়গা থেকে আমার অসুবিধা হতো না। আমি ছিলাম পিটি লাইট ফেরিকলে, আমার অফিস ছিল বম্বে, হেড অফিস। তো ওখানেও মানে আমরা, হ্যাঁ, পরিবেশটা এতটাই ওখানে কমফোর্টেবল ছিল, সব হাসি মজা করে, যেখানে একটু ক্রিয়েটিভিটি থাকবে না ওখানে আনন্দ থাকবে। ও একটা বানাচ্ছে, আমরা একটা বানাচ্ছি, খুব মজা লাগতো থাকে। এবার পরবর্তীকালে যা হয়, সংসারের চাপ থাকে, বাড়ির প্রেশার থাকে, তো আমাকে কলকাতায় ফিরে আসতে হয়। এবার আমার এখানে কিছু সিনিয়র দাদা রয়েছেন, বন্ধু রয়েছেন, যারা খুব সিলেক্টেড কিছু মানুষ জানতেন, যারা আমি জানতেন যে আমি ছবি আঁকি। তো একটা সময়ের পরে, মানে ধরুন 2020, আজ থেকে বছর 6 আগে, প্রথমবার তাদের প্রেশারে পড়ে ঠেলাতে অ্যাপ্লাই করি, বুকে বল নিয়ে মোটামুটি একাডেমি অফ ফাইন আর্টসে। তখন কাউকে চিনি না, আর একাডেমি অফ ফাইন আর্টস মানে ছোটবেলা বাবার সঙ্গে 5 বছর বয়স, হাফ প্যান্ট পরে এখানে বাবা দেখাতো ঘুরিয়ে এসে, কারণ বাবা নাটক করতো, এসে দেখাতো। তো আমার কাছে বিশাল ব্যাপার। তো প্রথম এক্সিবিশন যখন আমি জানতে পারলাম আমার গ্যালারিতে হয়েছে, আমিই ঘাবড়ে গেছি। মোটামুটি প্রথম এক্সিবিশন মনে ছিল সাউথ গ্যালারিতে, মানে একদম পিছনেরটাতে, আমার সোলো দিয়ে শুরু হয়েছিল। বাড়ি থেকে বেরোচ্ছিলাম, তার আগে 7 দিন ঘুমোইনি, 7 রাত্রি টেনশনে। প্রথমবার এক্সিবিশন করছি, হাঁটু ঠকঠক করে কাঁপছে। তো সেখান থেকে জলটা গড়াতে গড়াতে আজকে আমি তোমার সঙ্গে কথা বলছি। না, এই মার্কেটিং নিয়ে যখন এত কথা হলো, এবং এই কথার মাঝখানে আমরা আরো একটা জিনিস জেনে গেছি যে আপনি কর্মসূত্রে বিভিন্ন রাজ্যে থেকে এসেছেন। তখন এই প্রশ্নটা করা বোধহয় আজকের দিনে দাঁড়িয়ে, বিশেষ করে কলকাতায় দাঁড়িয়ে, খুব রিলেভেন্ট, যে এই কলকাতার সাথে বাইরের রাজ্যের শিল্পের বাজার, আর্টের মার্কেটের অবস্থাটার কি ডিফারেন্স দেখেছেন? দেখো, বাইরের রাজ্যে মানে সব জায়গায় না। আমি যদি এখন রাঁচি যাই, শিলিগুড়ি যাই, বা আমি যদি এখন কটক যাই, অবভিয়াসলি কলকাতা থেকে আরো খারাপ অবস্থা হবে। মানে আমি তাদের ডাউন করছি না, বিকজ আই মিন কলকাতারই মতো, মানে মানুষজনের না একটা চল থাকতে হয়। তো আর এটাই দিল্লি, বোম্বে, ব্যাঙ্গালোরে অনেক বেশি ছবি বিক্রি হয়, অনেক বেশি দাম পাওয়া যায়। তো এখানে আমার নিজের মনে হয়েছে দুটো কারণ। একটা হচ্ছে ইকোনমিক্যাল স্টেটাস অফ দ্য সিটি। সেখানে মানুষের ডেইলি তাদের মানে তাদের পার ক্যাপিটা ইনকাম, তাদের স্ট্যান্ডার্ড অফ লিভিং, সব কিছু ম্যাটার করে। যে তার পারচেসিং ক্যাপাসিটি, এই ক্যাপাসিটিটা দিল্লি, বম্বেতে কলকাতা থেকে বেশি বলেই মনে হয় সাধারণ মানুষের ক্ষেত্রে। এটা হচ্ছে একটা মেন কারণ। দ্বিতীয় কারণটা হচ্ছে আরো ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে চল। যে হ্যাঁ, ছবি কেনার চল আছে, লোকে কেনে, লোকের অভ্যাস। সেটা আমাদের এখানে একটু কম আছে, ওখানে একটু বেশি আছে। ওখানে মানুষ অনেক বেশি ছবি কেনেন, বাড়িতে সাজিয়ে রাখেন।
তার মানে কিন্তু এটা নয় যে আমাদের কলকাতা বা আমাদের আশেপাশে সাবাব যে আমাদের বাকি মফস্বল যে শহরগুলো আছে তারা যে ছবি ভালোবাসে না, একদম নয়। কিন্তু অ্যাকচুয়ালি প্রত্যেকটা মানুষ, আর আমি বাঙালি বলে বলবো না, বাঙালি অবাঙালি প্রতিটা মানুষ তার বাড়িতে তার যে ঘর, চারটে দেওয়াল, মাথার উপর ছাদ, যেখানে সে থাকে সংসার করে, সেখানে ঘর সে সাজায়। সেটা মেলা থেকে গিয়ে একটা ছোট বাঁশের পুতুল কিনে আনলো, ফুলদানি, বা দীঘাতে একবার বেড়াতে গেছিল সেখান থেকে ঝিনুকের একটা ছোট ল্যাম্প, ঠিক তেমনই ছবিও টাঙায়। সেটা হয়তো ঠাকুরের হতে পারে, আর এগুলো মোস্টলি ক্যালেন্ডার থেকে কেটে এরকম করে। তো সেই জায়গাতে যেহেতু ইকোনমিটা অ্যাড হচ্ছে, তো মানুষের কাছে পারচেসিং ক্যাপাসিটিটা যদি কম থাকে, সে চেষ্টা করে, তাকে তো ঘর সাজাবে, সে তারও ভালো লাগে, কিন্তু পারচেসিং ক্যাপাসিটি যদি হাতে রাখা একটা ছবি কিনতে যায়, অবভিয়াসলি একটা ছাপা ছবি ক্যালেন্ডার থেকে কেটে তার থেকে তো দাম বেশি পড়বে, ওখানে একটা অসুবিধা হয়। দ্বিতীয় জিনিস আর একটা, এই পারচেসিং ক্যাপাসিটি ছাড়া যেটা আমার মনে হয় পার্টিকুলারলি বাঙালি বাড়ির ক্ষেত্রে, সেটা আমি জানি না, আমি ভুলও বলতে পারি, এটা আমার মনে হয়েছে, আমি তাই বলছি, শেয়ার করছি। আমাদের গর্বটা বাঙালি বাড়িতে না, আমরা কালচারালি ছোটবেলা থেকে অনেক বেশি ইনভলভ। গান গাওয়া, ছবি আঁকা, আবৃত্তি করা, নাচ করা। তো মানে একটা কোনো বাড়িতে সেই এক্সট্রা ক্যারিকুলাম, পড়াশোনার বাইরে, সেখানে গিয়ে একটা বাচ্চা ছেলে বা মেয়ে সে অন্য কিছু শিখবে, সেটাই সবাই, সে যদি কিছু না শিখছে সেটাই লোকে অবাক হয়ে যাবে, এটা চল আমাদের। এবং যেহেতু এই ঘরে ঘরে ছবি আঁকাটা আমাদের বাঙালি বাড়িতে অনেক বেশি, ঘরে আমি হয়তো নিজের ছবি আঁকি না, কিন্তু আমার ছেলে পরিচয় বাড়িতে হয়তো ভাই বোন কাকা কিনা কেউ না কেউ একজন ছবি আঁকা আমার পরিচিত পেয়ে যাবো, তার হয়তো একটা আর্ট স্কুল আছে, বা অত হাইফাই না হলেও ভালোই আঁকেন এরকম। তো যখনই ছবি আঁকা কেনার প্রসঙ্গ চলে আসে, তখনই যেটা প্রথম ধাক্কা মারে, ছবি তো আমার ভাইও আঁকে, বা সেটা আমায় ওকে বলবো একটা এঁকে, বা এত এই জিনিসটা আছে এখন। মানে শুনতে খারাপ লাগলেও এটা একটা সমস্যা, হয়তো সেখানে গিয়েই আমরা একটু কলকাতায় আর খাচ্ছি, আর কিছু নেই। না, বেশ ইতিমধ্যেই শিল্পীর সাথে বেশ আমাদের আড্ডা জমে উঠেছে। তো এই আড্ডাকে আরেকটু ইন্টারেস্টিং করে তুলতে এখন সরাসরি শিল্পীর কাছ থেকেই তার এই ছবিগুলো নিয়ে একটু গল্প শুনে নেব। সুদীপ্ত দা, দর্শকদের জন্য একটু সহজ করে যদি ছবিগুলোর গল্প বলা যায়। একদম। আমি যেমন শুরুতেই বললাম, যেটা প্রথমবারে কথা হচ্ছিল না, যে কোথাও গিয়ে নিজের কাছে মনে হয় ওই জীবনের সত্য বা যেটা সারমর্ম পড়ে থাকে ওই প্রকৃতিটাই, ঘুরে ফিরে ওখান থেকে আসা আমাদের সকলের সবকিছুর, প্রাণী, উদ্ভিদ, পদার্থ, যা বলবে, তো তারাই আবার ব্যাক করে আমরা রিসাইকেলের মতো আমরা ওখানেই ফিরে যাই। তো ওটাই সারমর্ম। যখনই ওই সারমর্মের কথা আসে, তখনই যেটা মাথায় চিন্তা চলে আসে, সেটাকে আমি ঈশ্বর চিন্তা বলবো না, কিন্তু মাথায় কোথাও একটা প্রশ্ন জাগে, এই সব কিছুর পরে একজন তো কোনো একটা সুপ্রিম পাওয়ার আছে, এবং সেই সুপ্রিম পাওয়ারকে আমি গড বলি, আল্লাহ বলি, ভগবান বলি, পরম ব্রহ্ম বলি, যা বলতে পারি। হ্যাঁ, সেই এক আদি অনন্ত যে ঈশ্বর, আমি তাকে ঈশ্বর বলেই ডাকছি। তো যেখান থেকে তারই সব কিছু, তারই সৃষ্টি, তারই ধ্বংস, সব কিছু, কেন ওটাই মূল। তাহলে তার সেই যে অস্তিত্ব, সেটা রয়েছে কোথায়? প্রকৃতিতে। কোনো মন্দির, মসজিদ, গির্জা কোথাও নেই, প্রকৃতিতে। আমার বাড়ির ফুলের টবটা সেখানেও থাকতে পারে। বেড়াতে গিয়ে দার্জিলিং থেকে যে পাহাড়টা দেখলাম, বা কাঞ্চনজঙ্ঘা রোদে একদম ঢেকে আছে ঝকঝকে সোনার মতো, সেটাও ঈশ্বর। তো ঈশ্বর খোঁজার জন্য আমার অন্য কোথাও যাওয়ার জায়গা প্রয়োজন নেই। আর সেই জন্য আমার সব ছবিতেই একটা, হ্যাঁ মানে নেচার তো রয়েছে, প্রকৃতির ল্যান্ডস্কেপ, তার সাথে একটা জিনিস হয়তো খুঁজে পেতে পারো, সেটা হচ্ছে একটা আলোর প্রকাশ। এখন এই আলোর প্রকাশটা, সেটা সূর্য হতে পারে, চাঁদ হতে পারে, তারার আলো হতে পারে, বাট কোথাও একটা আলোর প্রকাশ সব ছবিতে খুঁজে পাওয়া যায় কম বেশি। এখন এটা কি, অ্যাকচুয়ালি আমার সব ছবিতেই আমি যেটা চেষ্টা করি সেটা হচ্ছে একটা মুহূর্ত খুঁজার। এখন কি হয়েছে, আমি তো কোনো সাধু সন্ন্যাসী নই যে প্রচুর তপস্যা করে তৃতীয় নয়ন একদম খুলে গেছে, কুণ্ডলিনী জাগরণ হয়ে গেছে, আমি সব দেখতে পাচ্ছি, ম্যাট্রিক্সের নিয়র মতো খালি ডিজিট, তা তো নয়। আমি সাধারণ ছাপোষা মানুষ, তাহলে আমার সেই ক্ষমতা নেই। কিন্তু একটা জিনিস আছে যেটা আমায় কেউ আটকাতে পারে না, সেটা হচ্ছে কল্পনা। তা আমার কল্পনার গরু
লন্ডন আমেরিকা যেখানে ইচ্ছে যেতে পারে, কোনো পাসপোর্ট ভিসা কিছু লাগে না ভাই, যেখানে চাই। এই দেহটাকে নিয়ে যেতে গেলে সমস্যা, তখনই খরচা, ব্যথা, বেদনা, মন নিজের মতো ছুটে চলে। তো ওই জায়গা থেকে আমার ছবি ধরা যেটা, মানে ছবি খোঁজার যেটা চেষ্টা, সেই মুহূর্ত, যে আমাদের প্রকৃতির দিন, রাত্রি, দুপুর, যে কোনো একটা সময় এমন একটা মুহূর্ত যেখানে ঈশ্বরের প্রকাশটা আমি ধরতে পারছি। এটা সবসময় হতে পারে না। তো ঠিক টাইগার হিলে দাঁড়িয়ে সূর্যোদয় দেখছি, যে দ্য মোমেন্ট সূর্য উঠলো, আলো হয়ে ভরে গেল, ওই যে মোমেন্টটা, সেটা ঈশ্বরের প্রকাশ। এবার ওটা আমি এক্সাম্পল হিসেবে বললাম। এবার প্র্যাকটিক্যালি আমার সব ছবিতেই ওই চেষ্টাটাই থাকে, বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন আঙ্গিকে, বিভিন্ন ফরমেশনে ওই প্রকৃতি, কখনো সমুদ্রের পাড়ে চলে যাচ্ছি নিজের কল্পনায়, আবার কখনো পাহাড়ের উপর উঠে যাচ্ছি। একদম ঠিক পেছনেই কিন্তু দেখা যাচ্ছে যে বলতে বলতে পেছনে সমুদ্র, পাহাড়, জঙ্গল এবং প্রকৃতির নানা রূপ, মানে প্রত্যেকটা ছবির পেছনে গল্প একটা কমন, সেটা হচ্ছে প্রকৃতি। একদম। এবং ঘুরে ফিরে ওটাই, যে আলোর প্রকাশ একটা আমি পাচ্ছি, যেখানে আমি খুঁজে বেড়াচ্ছি ওই ওই যে আলোর জ্যোতি, যেটা যে প্রকাশ, ওটাই ঈশ্বর আমার কাছে। আর আমরা আমরা ঈশ্বর নই, কিন্তু আমরা ঈশ্বরেরই অংশ, ওনারই পার্ট, খালি ওটাকে আমরা রূপক হিসেবে দেখছি, ওই যে প্রকাশ। আর আমার সারাক্ষণটা চেষ্টা থাকছে ওই ওটাকে খুঁজে বার করার, ওটাকে ধরার, ক্যাপচার করার। ছবিও তুলতে পারবো না ওখানে ওই সময় গিয়ে, কিন্তু ওই নিজের হাতে, নিজের কল্পনা, সেটাকে একটা জায়গায় ধরার চেষ্টা। একদমই, একদিকে সৃষ্টিকর্তা আর একদিকে শিল্পী। সৃষ্টিকর্তার সৃষ্টিকে শিল্পী আবার নিজের মতো করে রূপ দেন, আর সেই রহস্যই বোধহয় এখানে ছবিগুলোর মধ্যে, যেগুলো আপনারা এক্ষুনি দেখলেন। এত সুন্দর করে ব্যাখ্যা করার পরে আর খুব বেশি কিছু উপসংহার তো দেওয়া চলে না। শুধু আপনাদের জন্য ছোট্ট করে আবার সেই এক কথা, শিল্পীরা প্রতিনিয়ত দেখছেন তো প্রকৃতিকে নিয়ে ভাবছেন, তাদের রং তুলিতে প্রকৃতিকে ফুটিয়ে তুলছেন। আমরাও কিন্তু এই প্রকৃতিরই সন্তান। কোথাও গিয়ে আমরা আজকে প্রকৃতির যে ক্ষতিটা করছি, সেই ক্ষতিটা কিন্তু আদপে আমাদেরই ক্ষতি। প্রকৃতির বাইরে গিয়ে বেঁচে থাকার ক্ষমতা আমাদের কারণ নেই। তাই প্রকৃতিকে বাঁচাতে এগিয়ে আসুন, নিজেদের আশপাশের পরিবেশ নিয়ে ভাবুন, কারণ প্রকৃতি, সমাজ, এরাই আমাদেরকে তৈরি করে। আমাদের ক্ষমতা নেই প্রকৃতিকে কন্ট্রোল করার। সবাই খুব ভালো থাকুন, খুব তাড়াতাড়ি আসছি টি ক্যানভাসের নতুন কোনো এপিসোড নিয়ে। ততক্ষণ দেখতে থাকুন ওঙ্কার বাংলা। নমস্কার।